ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন মানেই কৃষির বিভিন্ন খবরাখবর, কৃষি সংক্রান্ত বিভিন্ন আলোচনা। আজ সেরকমই একটা কৃষি আলোচনার আসন নিয়ে আমরা হাজির হয়েছি সাঁইথিয়া ব্লকের মেহেরপুর গ্রামে। আমাদের সঙ্গে আছেন এই অঞ্চলের কৃষক বন্ধুরা, যারা তাদের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছেন। আর সেই সব প্রশ্নের সমাধান যিনি করবেন তিনি আমাদের কৃষি বিশেষজ্ঞ ডক্টর নিত্যানন্দ মুখোপাধ্যায়, সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বোলপুর। কৃষক বন্ধুরা তো অপেক্ষায় আছেন, তাই প্রথমেই চলে যাব একজন কৃষক বন্ধুর কাছে, জানবো তার কথা। আপনার নাম? আমার নাম ভোলানাথ মুখার্জি। বয়স তো হয়েছে, কতদিন ধরে চাষবাসের সঙ্গে জড়িয়ে আছেন? ধরুন অল্প বয়স থেকেই, এই 15-16 থেকেই। 15-16 বছর বয়স থেকে কিসের টানে আছেন চাষবাসের কাজে? চাষবাসে আমি এমনি বিভিন্নভাবে এখানে শিক্ষকতাও করতাম, তার সাথে সাথে বিভিন্ন চাষবাস সহযোগিতা বা চাষ আরম্ভ করি। কি কি চাষ করেন এখন? এখন ধান, গম, বেগুন, এইসব আর অনেক কিছু। টুকিটাকি এমনি বাড়ির বেতন, আম টাম এমনি। আজকে আমাদের বিশেষজ্ঞের কাছে আপনি কি জানতে চান? আপনার বিশেষজ্ঞ জানতে চাই, আমার বেগুন গাছে আপনার প্রথম যে স্টেজটা হলো সেটা বেশ লম্বা লম্বা বেগুন হচ্ছিল। এখন সেই বেগুনগুলো মানে কুঁড়িয়ে যাচ্ছে, আর সেই লম্বাটা হচ্ছে না, গোল করে রাউন্ড দিয়ে ছোট্ট মতন হচ্ছে। কিছু গাছে নাকি সব গাছগুলোই আক্রান্ত? কিছু গাছে। আপনি কোনো ওষুধ দিয়েছিলেন? না, কোনো ওষুধ দিইনি। কিছুই দেননি? বন্ধু খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কিছু বেগুন গাছ ক্ষতিগ্রস্ত, সেগুলোকে কি করে সারিয়ে তোলা যায় সেটাই আমরা জেনে নেব আমাদের বিশেষজ্ঞের কাছে। বেগুন গাছের এই যে ফল বিকৃতি, এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যে বেগুন গাছের ফল ছিদ্রকারী পোকা, এরা যখন বেগুনটা নরম থাকে, অর্থাৎ ফুল থেকে যখন ফল হয়, ঠিক সেই মুহূর্তে এক ধরনের মথ দেখবেন বেগুন খেতে ঘুরে বেড়ায়। এই মথগুলোর যে লার্ভা দশাটা, এরাই ওই কচি ফলের মধ্যে ফুটো করে ঢুকে পড়ে। এখন ওই ফলের ভেতরে কুঁড়ে কুঁড়ে খাওয়ার ফলে ফলটা ওই রকম কুঁকড়ে যায় বা কুঁজো হয়। এটা একটা কারণ। আর দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে যে পর্যায়ক্রমে ফসল চাষ করার ফলে মাটিতে কতগুলো অনুখাদ্যের অভাব ঘটছে ইদানিংকালে। তার মধ্যে অন্যতম হচ্ছে সোহাগা বা বোরন। তো মাটিতে এই অনুখাদ্যের অভাব হলে সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় ফল ফেটে যাওয়া বা ফল বিকৃত হওয়া, কুঁকড়ে যাওয়া, এই সমস্যাটা দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনাকে বেগুন চাষ করার আগে আগে কিছুটা করে সোহাগা আপনার জমিতে যখন জৈব সার দিয়ে শেষ চাষ করছেন সেই সময় দিতে হবে। বিঘে প্রতি, হেক্টর প্রতি 10 কিলোগ্রাম করে, তার মানে বিঘেতে 1.5 কিলোগ্রামের মতো পরিমাণ দাঁড়াচ্ছে। এই সোহাগাটা দিয়ে শেষ চাষের সময় জৈব সারের সঙ্গে ভালো করে মাটিতে মিশিয়ে দিতে হবে। এটা একটা পদক্ষেপ। আরেকটা পদক্ষেপ হচ্ছে যখন বেগুনের চারা 1.5 মাস 2 মাস বয়স হলো, তখন যদি প্রতি গাছে 2 চামচ করে যে কোনো একটা দানা জাতীয় ওষুধ, যেমন 10G গ্রুপের কোনো ওষুধ বা 3G গ্রুপের কোনো ওষুধ, 4-এর 10G, থাইমের 10G ইত্যাদি হতে পারে, কিংবা ফুরাডান, কার্বোফুরান 3G, এই ওষুধগুলো প্রতিটা চারা পিছু 4 চামচের 2 চামচ হিসেবে দিতে হবে। তো এইটা দিয়ে তারপরে হালকা করে জলসেচ দেওয়া। এখন এটা সর্বাঙ্গবাহী ওষুধ, গোটা গাছটাই বিষাক্ত হবে, তার ফলে এই লার্ভাগুলো আর ফল ফুটো করতে পারবে না। এই দুটো হচ্ছে আপনার মানে আশু করণীয় ব্যবস্থা। আরও একজন প্রবীণ কৃষক বন্ধু আছেন আমাদের সঙ্গে, দেখি তিনি কি বলছেন। আপনার নাম? নাম শ্রী গোসাই চন্দ্র ঘোষ। অনেক বছর ধরে তো চাষবাসের সঙ্গে জড়িয়ে আছেন, সেটা বুঝতেই পারছি। কি মনে হয়, আগে যেরকমভাবে চাষবাস নিয়ে ভাবতেন বা করতেন, এখন একটু বদল হয়েছে? বদল হয়েছে। সেটা কীরকম? ওটা আপনার মাজরা পোকা, ওদের ধানে কোনো ফলন পেয়েছি না। আচ্ছা, ধান তো কাটা হয়ে গেছে? কাটা হয়ে গিয়েছে, কিন্তু ধানের
কোনো ফলনই বেশি না, বা ধান গাছও বেশ সতেজ হয়ে উঠছে না, মাজরা পোকা লাগছে। তো এই মাজরা পোকা সারাবার জন্য আপনি কোনো চেষ্টা করেছিলেন? চেষ্টা করছি, কিছুতেই কিছু করতে পারছি না। খুবই আক্রান্ত হয়েছে গাছগুলো। খুবই আক্রান্ত, একবার মরে যাচ্ছে, একবারই ফলন পেয়েছি না মাজরা পোকা। বন্ধুর গলায় খানিকটা হতাশার সুর, কারণ আশানুরূপ ফলন পাননি ধান চাষের ক্ষেত্রে। সেটা কি করা যাবে, কিভাবে বন্ধু খুশি হবেন, সেটাই একটু জেনে নিই বিশেষজ্ঞের কাছে। মাজরা পোকাটা মানে খুব হতাশাব্যঞ্জক কিছু নয়, এটা কৃষিবিজ্ঞানের ভাষায় এটাকে মাইনর পেস্ট বলা হয়, মানে গৌণ ক্ষতিকারক পোকা। তবে ইদানিংকালে মাজরা পোকার আক্রমণ বেশি দেখা যাচ্ছে এই জন্যেই যে ধানের পর ধান চাষ করার জন্যে আপনারা যদি শস্য পর্যায়টা ঠিকভাবে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ ধানের পর ধান, তারপরে আবার ধান, তারপরে আবার ধান, এই ব্যাপারটাকে ছেড়ে দিয়ে ধানের পরে অন্য কোনো একটা ফসলে যাওয়া, তাহলে এই পোকাটার আক্রমণ অনেকখানি কমানো যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে মাজরা পোকাকে প্রতিহত করতে গেলে একটা সংঘবদ্ধ চেষ্টা করা দরকার, যে শুধু আপনি আপনার জমিতে নিয়ন্ত্রণের ব্যবস্থা করছেন আর পার্শ্ববর্তী চাষিরা কেউ কিছু করছেন না, এটা হলে কিন্তু মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করা যাবে না। দেখবেন যে মাজরা পোকার যখন আক্রমণ হয় তখন মথগুলো মাঠে ঘুরে বেড়ায়, এবং মথগুলো হচ্ছে খানিকটা সোনালি রঙের, এবং তার ডানাতে শেষের দিকে দুটো কালো ছোট ছোট বিন্দুর মতো থাকে। এটা হচ্ছে মাজরা পোকার স্ত্রী মথ আর কি। এরা প্রত্যেকটা ঝাড়ে ডিম পাড়ে, প্রায় 300 থেকে 350। এই ডিমগুলো বাচ্চা হয়ে ধানের কাণ্ডটাকে ফুটো করে দেয়। তার ফলে মাঝখানের যে কাণ্ডটা সেটা দেখবেন টানলে খুব সহজেই উঠে চলে আসে, অথবা পরবর্তীকালে যখন আক্রমণ হয়, মানে শীষ আসার পরে আক্রমণ হলে দেখবেন যে শীষগুলো সাদা শীষ হয়, অর্থাৎ তাতে কোনো চাল হয় না। এবং যেটা হয় যে আমরা যদি 1 বিঘে জমিতে 100টা এরকম সাদা শীষ দেখি বা কাণ্ডটা মরে গেছে এরকম দেখি, তখন আমার মনে হয় যে গোটা জমিটাই বোধহয় শেষ হয়ে গেল। আসলে কিন্তু তা নয়। হিসেব করে দেখা যায় যে 1 বিঘে জমিতে যদি 100টা শীষ এইভাবে নষ্ট হয়, তাহলে প্রতি বিঘেতে খুব বেশি হলে 4 কিলোগ্রাম ধান আপনার নষ্ট হবে। তো 4 কিলোগ্রাম ধানের দাম যদি 7 টাকা, 8 টাকা বা 10 টাকা দাম ধরি, তাহলে 40 টাকা আপনার ধান নষ্ট হলো। কিন্তু এই 1 বিঘে জায়গার জন্যে দানাদার ওষুধ প্রায় 1 কেজি 600 গ্রাম লাগবে। তো এই 1 কেজি 600 গ্রাম দানাদার ওষুধের দাম কমপক্ষে 75 থেকে 80 টাকা। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 40 টাকার ফসল বাঁচাতে গিয়ে আমাকে 80 টাকা খরচা করতে হবে। সেটা হচ্ছে যে মানে খুব সুবিবেচকের মতো কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে ব্যবস্থা হিসেবে বলবো যে আপনারা সবাই মিলে সমবেতভাবে যদি একটা এলাকাতে আলোক ফাঁদের ব্যবস্থা করেন, কেরোসিন তেলে ভেজানো ন্যাকড়া পুঁটলি করে বিভিন্ন জায়গায় জমিতে সেটাকে জ্বালিয়ে দেওয়া, অথবা টায়ার জ্বালানো যেতে পারে, মানে এমন কিছু জ্বালানো যেটা অনেকক্ষণ ধরে আলো দেবে। এই আলোতে মথগুলো আকৃষ্ট হয়ে পুড়ে মরবে। এছাড়াও হচ্ছে যখন আপনি বীজ তুলতে যাচ্ছেন, যে আজ থেকে 7 দিন পরে গিয়ে আমি মূল জমিতে যখন রোয়া করব, আজকে প্রতি শতক বীজতলায় যদি 10G গ্রুপের ওষুধ দেন, তাহলে শতকে 60 গ্রাম করে লাগবে। যদি 3G গ্রুপের ওষুধ দেন, তাহলে প্রতি শতকে 180 গ্রাম লাগবে। আর যদি 4G গ্রুপের ওষুধ দেন, তাহলে প্রতি শতকে 150 গ্রাম দানা ওষুধ দিতে হবে। এটা শুকনো মাটি বা বালির সাথে মিশিয়ে গোটা জমিতে ছিটিয়ে দিয়ে 24 থেকে 48 ঘন্টা জলটাকে বেঁধে রেখে দিতে হবে। এইটা করা থাকলে মূল জমিতে আপনার আরও 3 সপ্তাহ থেকে 1 মাস বিষক্রিয়াটা থাকবে, তার ফলে ওখানে মাজরা পোকার উপদ্রব হবে না। এই বিষক্রিয়াটা কেটে যাওয়ার পরে আবার এই ওষুধগুলোই একই পরিমাণে একইভাবে প্রয়োগ করে তারপরে ওই 48 ঘন্টা জল বেঁধে রেখে দিতে হবে। এটা করা হলে আরও 3 সপ্তাহ থেকে 1 মাস আপনার জমিতে বিষক্রিয়া থাকবে। তো এই দুটো অবস্থাতে যদি আপনি জমিটাকে বিষাক্ত করে রাখতে পারেন, তাহলে মাজরা পোকার এই উপদ্রবটা হবে না।
আবারও বলছি যে একক প্রচেষ্টার থেকে যদি সবাই মিলিয়ে সমবেত প্রচেষ্টা করেন তাহলে এলাকা থেকে মাজরা পোকাকে অনেকটা নির্মূল করা যাবে। হ্যাঁ কি করি? হ্যাঁ হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো আসছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-555-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। সাঁইথিয়া ব্লকের মেহেরপুর গ্রাম কৃষক বন্ধুরা আছেন আমাদের সঙ্গে তাদের প্রশ্ন নিয়ে। আপনার নাম? বিনয় কুমার মণ্ডল। কি জানতে চান বলুন। এই বছর স্বর্ণ ধানের শীষগুলো বেঁকে যাচ্ছে এবং মুড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি মুড়ে যাচ্ছে। ধান ঠিকমতো পুষ্ট হচ্ছে না। ভালো জায়গার থেকে বীজ নিয়েছিলেন? হ্যাঁ, ভালো জায়গা থেকে বীজ নিয়েছিলাম। তার বীজে কোনো সমস্যা নয় তো? বীজের সমস্যা নয়, শুধু আমার জমিতে নয়, গোটা এলাকা ভিত্তিক। ধান পুষ্ট হচ্ছে না, ধানের ফলন খুবই কম হবে। কিছু চেষ্টা করেছিলেন? না, চেষ্টা কিছু করিনি, বুঝতেও পারি না যে এইভাবে পোকা লেগেছে, বুঝতে পারিনি কিছু। অনেক কিছুই জানেন না, কিন্তু জানতে তো হবে। সেটাই আমরা বিশেষজ্ঞের কাছে একটু জেনে নিই যে কিভাবে কৃষক বন্ধুদের এই যে একটা দারুণ একটা কষ্টের জায়গা, যে এলাকা ভিত্তিক একটা সমস্যা তৈরি হচ্ছে এবং হয়েছে, সেটা কিভাবে সারানো যায় সেটাই একটু জানবো। এবারকার খরিফ মরশুমে বর্ষার একটা অনিশ্চয়তা ছিল, অনেক পরে বর্ষা নেমেছে এবং মাঝখানেই বলুন বা শেষের দিকে বলুন জলের একটা সমস্যা হয়েছে। তো যেটা সমস্যা সেটা হচ্ছে যে যখন পেটে থোড় এসছে ধান গাছগুলোর, সেই সময়ে জলের যদি অভাব হয় তাহলে পরে ধানগুলো ঠিকমতো শীষ থেকে বেরোতে পারে না, অর্ধেকটা বেরিয়ে গিয়ে থেমে যায়। আবার দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়ে যদি চাপান সার দেওয়া না হয়, অর্থাৎ যখন থোড় এসছে, কাঁচ থোড় অবস্থা যেটাকে আমরা বলি, সেই সময়ে যদি নাইট্রোজেন ঘটিত খাবারের অভাব হয় তাহলে শীষটা ঠিকমতো বেরোবে না এবং অর্ধেকটা বেরিয়ে গিয়ে তারপরে ঝুঁকে থাকবে। এবছর আরও একটা সমস্যা দেখা গেছে যে বেশিরভাগ আমাদের বীরভূম জেলাতেই, সেটা হচ্ছে ধানের সাদা মাকড় বলে একটা পোকা হয়। এটা খালি চোখে দেখাটা খুব মুশকিল। দেখবেন যে পাতাগুলো সাদা একটা পাউডারের মতো বৃদ্ধি চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে, এটা খালি চোখে দেখা যায়। কিন্তু যদি লেন্স দিয়ে দেখেন তাহলে ওই যে সাদা দাগের মতো দেখা যাচ্ছে, ওখানে মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোকা রয়েছে। এটার নাম হচ্ছে সাদা মাকড়। তো এরা ওই থোড় আসা অবস্থায় বা শীষ বেরোনোর মুখে এই পোকাটার আক্রমণ, এটা এবছরই মানে প্রথম দেখা গেল এবং অত্যধিক পরিমাণে এই পোকাটার উপদ্রব হয়েছে সমস্ত জায়গায়। তো এই সাদা মাকড়গুলো যখন পতাকা পাতা যেটাকে বলে, মানে শীষের ঠিক নিচে যে পাতাটা থাকে, এইটাই কিন্তু ধানের পুষ্টি যোগায়। পরবর্তী শীষ হয়ে যাওয়ার পরে বাকি যে পাতাগুলো আছে, এরা যতটা না খাবার দেয় শীষকে, তার থেকে শীষের নিচে যে পতাকা পাতাটা থাকে একটু কোনা করে বেরিয়ে থাকে এবং সেটা সব থেকে বড় পাতা এবং চওড়া পাতা। ওই পাতাটাতে মাকড়ের উপদ্রব হলে তখন কিন্তু শীষের পুষ্টি যোগানটা কম হয়। তার ফলে শীষটার মানে বেরোনোর জন্যে, সম্পূর্ণটা বেরোনোর জন্য যে শক্তির দরকার ছিল, সেই শক্তিটা গাছ পায় না। তো এবারই এই ব্যাপারটা প্রথম হয়েছে। তো এক্ষেত্রে এবার তো চলে গেল, আর করণীয় কিছু নেই, কিন্তু সামনের বছরগুলোতে এইটা হলে দুটো জিনিস মনে রাখতে হবে
যে দ্বিতীয় চাপান দেওয়াটা যেন আমরা কোনোভাবে ভুল না করি। অর্থাৎ যখন কাঠি গোল হচ্ছে সেই সময়ে প্রথম মানে দ্বিতীয় চাপান নাইট্রোজেন সার অবশ্যই দিতে হবে। এবং এই সময়ে প্রাকৃতিকভাবে যদি জল পাওয়া গেল ভালো, তা না হলে অন্তত একটা সেচের ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু শীষগুলো পুষ্ট হবে না এবং সম্পূর্ণভাবে বেরোবে না। এরপরে জমিটাকে ভালো করে পর্যবেক্ষণ করা, দরকার হলে অতস কাচ বা লেন্স দিয়ে এই যে সাদা মাকড়ের কথা বললাম সেটা পাতায় আছে কিনা, এটা কিন্তু খালি চোখে দেখে বোঝার কোনো উপায় নেই। শুধু বোঝা যাবে যে পাতাটা যতটা গাঢ় সবুজ হওয়ার কথা ছিল তার থেকে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। এখন এই ফ্যাকাশে লক্ষণটা কিন্তু ধানের অনেক রকম রোগের ফলে হয়, কাজেই ওটা আপনাকে ওই লেন্স দিয়ে বা অতস কাচ দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজনে কোনো কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এই সাদা মাকড়ের উপদ্রব হলে তখন ডাইকোফল জাতীয় একটা ওষুধ আছে, সেটা প্রতি লিটার জলে 1 মিলিলিটার এই হিসেবে দিয়ে শীষ আসার পরে ভালো করে গাছে স্প্রে করা। তো এই ব্যবস্থাগুলো হলে এই আপনার যে সমস্যাটা বলছেন এটা খুব এবছর খুব ব্যাপকভাবে দেখা গেছে, এই সমস্যাটা দূর করা যাবে। দ্বিতীয় চাপান এবং সেই সময়ে মাটিতে যথেষ্ট পরিমাণে রস থাকা, এই দুটো কিন্তু মানে অবশ্যই থাকতে হবে, তা না হলে পরে ভালো করে শীষ বেরোবে না। যে কোনো কৃষি আলোচনার আসর মানেই অনেক অজানা জিনিস জানা হয়ে যায় কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে কৃষক বন্ধুদের। আজও সেরকমই একটি আসর যেখানে ডক্টর নিত্যানন্দ মুখোপাধ্যায় আছেন আমাদের সঙ্গে এবং খুব সুন্দর করে সমাধানের একটা পথও দেখাচ্ছেন। আরও একজন বন্ধু আছেন অপেক্ষায়। আপনার নাম? আমার নাম রেণুপদ ঘোষ। কত বছর ধরে চাষবাস করছেন? চাষবাস অনেকদিন ঠিক করেছি, এনারা যা বললেন সবই ঠিক, কিন্তু আমি একটা চাষ করলাম কলা গাছ। আমি ব্লক থেকে একটা চারা পেয়েছিলাম সিঙ্গাপুরি কলা, সেই গাছটা লাগানোর পরে সেই গাছ থেকে আবার কিছু গোড়াতে গাছ উঠলো, গাছ ওঠার পরে সেই গাছে কলা ধরলো, এক কান্দি কলা সুন্দরভাবে হলো। তার পরবর্তীকালে আবার যেগুলো হলো তা সেগুলো আপনার ওই আধখানাতে পেট মোটা হয়ে গেছে, সেইখানে চিড়ে দেওয়াতে একটা কান্দি বেরিল, সেও বিশাল বড় হলো, কিন্তু সেটা আস্তে আস্তে শুকিয়ে গেল। আরও 3-4টে গাছ ওইভাবেই পেটে গর্ব হওয়ার মতন মোটা হয়ে সব শুকিয়ে নষ্ট হয়ে গেল, এমনকি চারা পর্যন্ত সব মরে গেল। তো এর কারণ কি? এখন গাছগুলোর কীরকম অবস্থা? এখন আবার নতুন চারা উঠেছে, এখন অন্য নয় কিছু, চারা উঠে যাবার। তো এই যখন এরকম হলো যে পেটগুলোরও মোটা মোটা হয়ে যাচ্ছিল, আপনি তখন নিজে কিছু সারাবার চেষ্টা করেছিলেন? সারাবার চেষ্টা করে কিছু জানি না, তো কিছু তো জানি না কী করতে হবে না হবে, গাছ কাটা সব মরে গেল। কি করতে হবে একটা প্রশ্ন তো আছেই, সেই প্রশ্ন চিহ্নেও কি করে সরিয়ে দেওয়া যায়, অর্থাৎ সমাধান কি করে একটা হবে এই কলা গাছগুলোর, সেটাই জানি বিশেষজ্ঞের কাছ থেকে। মূলত খাবারের অভাব হলে এই সমস্যাটা হয়। আপনি যেটা বলছেন যে কলার কাঁদি ফুটে বেরোচ্ছে না, খোলের মধ্যেই থেকে যাচ্ছে এবং পেটটা মোটা মোটা লাগছে, এটা হচ্ছে একটা কি বলবো শারীরবৃত্তীয় একটা গন্ডগোল আর কি। তো এটা একটা শারীরবৃত্তীয় গন্ডগোল, যে মানে সোজা কথায় যেটাকে আমরা বলি যে কলা গাছটা প্রসব করতে পারলো না, এটাই হচ্ছে সমস্যা। তো এটা প্রধানত হয় যদি আপনার মাটিতে পটাশের অভাব থাকে। আমরা 3টে সার ব্যবহার করার কথা বলি সমস্ত ফসলেই, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা ফসফেট, একটা পটাশ। তো কলা গাছের ক্ষেত্রে সবথেকে যেটা জরুরি সার পদার্থ সেটা হচ্ছে পটাশ। নাইট্রোজেন কম থাকলেও অসুবিধা নেই, কিন্তু পটাশটা যাতে উপযুক্ত পরিমাণে থাকে। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যদি ভালো করে জল দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে বছরে 2বার করে, প্রথম হচ্ছে বর্ষা আসার আগে এবং পরে পুজোর পরে, অর্থাৎ বর্ষা চলে যাওয়ার পরে, বর্ষা শুরুর আগে এবং বর্ষা বিদায় নেওয়ার পরে 2বার করে সার প্রয়োগ করুন। প্রতিটা ঝাড়ে অন্ততপক্ষে ভালো পচে যাওয়া গোবর সার 20 কিলোগ্রাম করে দিতে হবে, 250 গ্রাম করে ইউরিয়া,
750 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ 500 গ্রাম করে দিয়ে ওই জৈব সার বা গোবর সারের সাথে ভালো করে মিশিয়ে গোড়াটাতে রিংয়ের মতো খুঁড়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং সার প্রয়োগের পর ভালোভাবে জল দিতে হবে। আর কিছুটা করে সোহাগা মানে প্রতি গাছে 50 গ্রাম সোনার সাথে যে সোহাগাটা মেশাই, যাকে বোরন বা বোরাক্স বলা হয়, এই সোহাগাটা গুঁড়ো করে ওই জৈব সার, রাসায়নিক সার এবং সোহাগা তিনটে একসঙ্গে মিশিয়ে দিয়ে গোড়ার মাটিতে ভালো করে মিশিয়ে দেন। তাহলেই দেখবেন যে কলার মোচাটা বেরোতে আর কোনো অসুবিধা হচ্ছে না। মূলত পটাশ সারের অভাব ঘটলেই এই ধরনের ঘটনা ঘটে। এটা একটা মানে খাবার ঘটিত সমস্যা, কোনো রোগ বা পোকার ব্যাপার নয়। কৃষি দু অক্ষরের শব্দ হলেও এই জগৎটা এত বড় এবং এত কিছু জানার আছে যে যে কোনো আলোচনার আসরে বসলেই তখন মনে হয় যে সত্যি আমরা কত সমৃদ্ধ হচ্ছে আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। আরও একজন বন্ধু আছেন অপেক্ষায়। আপনার নাম? আমার নাম বিজয় কুমার মণ্ডল। কি জানতে চান বলুন। আমি আলু লাগাই, তা আলু বেরোনোর সঙ্গে সঙ্গে একটা দুটো করে গাছ মরতে থাকে। তো এই মরার পরে ফলন খুব কম হয়, তাই যাতে গাছটা না মরে সেই ব্যবস্থা। কি করা যাবে সেটাই জেনে নেব বিশেষজ্ঞের কাছে। আলুর চারা মরে যাওয়া মানে শৈশব অবস্থাতে এটা দুটো সমস্যার জন্য হয়। একটা হচ্ছে যে আলুর জমিতে কাটুই পোকা যদি থাকে, এই পোকাগুলো মাটির ভেতরে থাকে, যার ফলে সচরাচর চোখে পড়ে না। মাটির তলা দিয়ে কচি গাছের কাণ্ডটাকে কেটে দেয়। উপর থেকে দেখলে মনে হয় গাছটা শুকিয়ে মরে গেল, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে গোড়া পচা রোগ, মানে শিশু গাছের গোড়াটা যদি কোনো কারণে জমিতে রসের পরিমাণটা বেশি থাকে তাহলে গোড়ায় একটা পচন ধরে এবং গোড়াটা সরু হয়ে যায়। সরু হয়ে গেলে মাথা ভারী হয়ে গাছটা লুটিয়ে পড়ে যায়। মূলত এই দুটো কারণে হয়। আর ধসার সমস্যাটা অন্য ধরনের, সেটা পরবর্তীকালে সময় পেলে আলোচনা করা যাবে। কিন্তু মূল এই যে দুটো, যদি কাটুই পোকার উপদ্রব হয় তাহলে পরে সেক্ষেত্রে ক্লোরোপাইরিফস বলে একটা কীটনাশক ওষুধ পাওয়া যায়, যেটা প্রতি লিটার জলে 1 মিলিলিটার হিসেবে দিতে হবে। এবং এটা মনে রাখবেন যে প্রতি বিঘে জমিতে যেন 100 লিটার জল ব্যবহার করা হয়। মানে একটা ট্যাঙ্কি যদি 15 লিটার ধরি তাহলে অন্ততপক্ষে 6 ট্যাঙ্কি বা 7 ট্যাঙ্কি জল যেন ব্যবহার করা হয় এবং প্রতি লিটার জলে 1 মিলিলিটার, তার মানে এক ট্যাঙ্কিতে 15 মিলিলিটার ক্লোরোপাইরিফস দিতে হবে। এছাড়া যদি গুঁড়ো ওষুধ ছড়ানোর কোনো ব্যবস্থা থাকে, মানে ডাস্টার বলে একটা যন্ত্র পাওয়া যায়, তো সেই যন্ত্রের সাহায্যে গুঁড়ো ওষুধ ছড়াতে পারলে মিথাইল প্যারাথিয়ন বা যেটাকে ফলিডল ডাস্ট বলে বাজারে পাওয়া যায়, এই গুঁড়ো ওষুধটা ছড়ালেও কাটুই পোকার উপদ্রব কমে যাবে। এবার যদি গোড়া পচা রোগ হয় তাহলে এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এটা দেখবেন যে জমিতে যদি রসের পরিমাণ বেশি হয় তখনই হয়, আর রস কম থাকলে এটা হয় না। তো সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা সর্বাঙ্গবাহিক ছত্রাকনাশক ওষুধ, যেমন ডাইথেন M45 হতে পারে, ব্যাভিস্টিন হতে পারে, বা ক্যাপটান হতে পারে, বা ব্লাইটক্স হতে পারে। এখন ক্যাপটান বা ডাইথেন M45 বা ব্যাভিস্টিন হলে প্রতি লিটার জলে 2 গ্রাম বা 2 থেকে 3 গ্রাম। কিন্তু যদি কপার অক্সিক্লোরাইড মানে ব্লাইটক্স জাতীয় ওষুধ ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 4 গ্রাম করে দিতে হবে। এছাড়াও এখন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে, যেমন একটা হচ্ছে মেটালাক্সিল 8% এবং যেটা ডাইথেন M45 আর কি, সেটা 64%। এই দুটো কম্বাইন করে একটা ওষুধ বেরিয়েছে, সাফ বলে বাজারে পাওয়া যায়। তো এই সাফ ওষুধটাও প্রতি লিটার জলে 2 গ্রাম হিসেবে স্প্রে করলে এই গোড়া পচাটা সেরে যাবে, ভালো হয়ে যাবে। ওষুধ প্রয়োগ করলেই হবে না, তার সঠিক পরিমাণ কিন্তু জানতেই হবে। এটা নিশ্চয়ই আজকের আলোচনা থেকে আপনারা সকলেই বুঝতে পারছেন। আরও একজন বন্ধু আছেন। আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ।
কি কি চাষ করেন আপনি? আমরা ধান চাষ করি, আর সরষে, আলু। কি জানতে চান বলুন। আমি জানতে চাই যে ধান ফেলাই, ধরুন এখন বিচন ফেলাই, ধানের বিচন ফেলার সঙ্গে সঙ্গে কিছুদিনের পরে বিচন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, ওই লাল হওয়া যাওয়ার কারণটা কি? ধানের বীজ ফেলেছেন কিন্তু লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে যাচ্ছে। আরও কিছু বলবেন? তারপর যে বড় চাষে সরষে লাগাই, ধরুন সরষে লাগানোর পর কিছুদিন পর দেখি সরষে পাতাগুলো মানে গাছ বেশ সুন্দর গাছ হয়ে যাওয়ার পর পাতাগুলো আস্তে আস্তে কুড়িয়ে যাচ্ছে। তো কুড়িয়ে যাওয়াগুলো কী কারণে হচ্ছে? দু ধরনের প্রশ্ন, ধানের বীজ লাল হয়ে যাচ্ছে আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে সর্ষের পাতা কুঁকড়ে যাচ্ছে, কি করা যাবে সেটাই জানবো বিশেষজ্ঞের কাছে। ধানের চারা লাল হয়ে যাওয়া এটা মূলত শীতের কারণে হয়। বোরো ধান আমরা যে সময় বীজ ফেলি সেটা হচ্ছে শীতকাল। এই সমস্যাটা দেখবেন যে বর্ষাকালে একেবারেই হয় না, শীতকালেই হয়। কাজেই একটু চোখ কান খোলা রাখলে বোঝা যায় যে এটা শীতের কারণে হয়। এখন শীতটাকে তো আর লেপ কাঁথা ঢাকা দিয়ে নিবারণ করার কোনো ব্যবস্থা থাকে না জমিতে। তো সেক্ষেত্রে লেপ কাঁথা হচ্ছে যে কালো ছাই বীজতলাতে ছড়িয়ে দিতে হবে। মানে সেটা কাঠের ছাই হতে পারে, খড় পোড়া ছাই হতে পারে, জমিতে ছড়িয়ে দেন। এই কালো ছাইটা দিলে জমির তাপমাত্রাটা ঢাকা থাকবে, বাইরে বেরোতে পারবে না। দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে যে প্রতিদিন বিকেলবেলাতে যদি সুযোগ থাকে, প্রতিদিন বিকেলবেলাতে জমিতে জল ঢুকিয়ে দেন, মানে সন্ধ্যের মুখে। আবার যেই সকাল হচ্ছে তখনই জলটাকে বের করে দেন। সকালবেলায় জলটা বের করে দেওয়ার মানে হচ্ছে সারাদিন সূর্যের তাপটা জমিতে পেতে পারবে, তার ফলে মাটিটা গরম হবে, চারাগুলো এবং শেকড়গুলো গরম হবে। এরপর আপনার দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে যে সরষে গাছে পাতা কুঁকড়ে যাওয়া। তো এমনি যে কোনো পাতা কুঁকড়ে যাওয়া মানে পোকার আক্রমণ। পোকাতে যখন রসটা চুষে খেয়ে দেয় তখন পাতাটা কুঁকড়ে যায়। দুভাবে কুঁকড়ানোটা হতে পারে, একটা হচ্ছে হাতের তালুর মতো উপরে কুঁকড়ে যেতে পারে, আরেকটা হচ্ছে হাতের তালুর বিপরীত দিকে, মানে এই রকম করে কুঁকড়ে যেতে পারে, মানে নিচের দিকে কুঁকড়ে যেতে পারে আর উপর দিকে কুঁকড়ে যেতে পারে। তো এই দুটোকে ভালো করে চিনতে হবে। যদি উপর দিকে কুঁকড়ে যায় তার মানে হচ্ছে পাতার তলায় পোকাগুলো আছে, তারা রসটা তলা থেকে টেনে টেনে খাচ্ছে বলেই উপর দিকে কুঁকড়াচ্ছে। আর নিচের দিকে কুঁকড়ে যায় যদি মাকড়ের উপদ্রব হয়। এরা পাতার উপরে বসবাস করে এবং উপর থেকে রসটা টেনে খায়, তার ফলে পাতাটা নিচের দিকে কুঁকড়ে যায়। এই দুটোকে ভালো করে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, দরকার হলে লেন্স দিয়ে দেখতে হবে। তো যদি মাকড়ের উপদ্রব হয় তাহলে পরে সেক্ষেত্রে ডাইকোফল জাতীয় ওষুধ 1 লিটার জলে 1 মিলিলিটার হিসেবে ব্যবহার করে পাতার নিচের দিকে যতটা সম্ভব স্প্রে করা। আর যদি কোনো শোষক পোকা হতে পারে, এফিড হতে পারে, জাব পোকা হতে পারে, তো এই পোকা যখন রসটা টেনে খায় নিচের দিক থেকে তখন পাতাটা উপরের দিকে কুঁকড়ে যায়। তো সেক্ষেত্রে যে কোনো একটা সর্বাঙ্গবাহী ওষুধ, সেটা রোগার হতে পারে, মেটাসিড হতে পারে, মেটাসিড স্টক্স আর কি, অথবা তারা 909, এন্ডোসালফান ইত্যাদি বাজারে প্রচুর সর্বাঙ্গবাহী ওষুধ পাওয়া যায়। এদের যে কোনো একটা প্রতি লিটার জলে 1 মিলিলিটার হিসেবে গোটা গাছটাকে ধুয়ে ভালো করে স্প্রে করা এবং বিঘেতে 100 লিটার জল ব্যবহার করা। এই করলে দেখবেন যে এই কোঁকড়ানো ব্যাপারটা চলে গেছে। আমাদের সঙ্গে ছিলেন এই অঞ্চলের কৃষক বন্ধুরা, তারা অনেক কিছু প্রশ্ন নিয়ে হাজির ছিলেন, যথাসাধ্য সমাধান করেছেন আমাদের বিশেষজ্ঞ ডক্টর নিত্যানন্দ মুখোপাধ্যায়। আজ এটুকুই। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।